অরুণ মানে না। তুই আসলেই খুব খারাপ। বাকিটুকু শেষ করার আগেই জেডি পিস্তল বের করে অরুণের পায়ের পাশে একটি গুলি করে দেয়। অরুণ লাফিয়ে ওঠে। নিয়াজও ভয় পেয়েছে। অরুণকে গুলি লাগেনি বিধায় স্বস্তির নিঃশ্বাস ফেলে। জেডি ক্যাফে থেকে বেরিয়ে যেতে বলে, পরে এবার ছাড় পাবি না, এবের অজুহাতেও না, মাইন্ড ইট। আর নিয়াজ কান খুলে শুনে রাখো, এবের চোখে লেন্স পড়াবে না, কথার হেরফের হলে। এটুকু বলে জেডি পিছু ফিরে উদ্ভট এক হাসি দেয়। এক চোখ টিপ দিয়ে বলে, বুঝেছ ডিয়ার? এরপর জেডি ক্যাফে থেকে বেরিয়ে যায়। নিয়াজ শান্ত হয়ে ভাবনায় ব্যস্ত। আকাশের সোনালি চোখ জেডির পছন্দ বলে আকাশ চোখে লেন্স পরে। আসমানি নওয়ান জেডির অস্তিত্ব মুছতে ছেলেকে অন্ধ বানাতেও রাজি। আর জেডি ভয়ঙ্কর মানব বলা যায়। তবে এই জেডি এভির জন্য অনেক কিছুই সয়ে নেয়। কথাগুলো ভেবে নিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। সৌম্য ফলমূল হাতে নিয়ে বাসার ভিতর প্রবেশ করে। ডাইনিং এর সবাইকে চুপচাপ বসে থাকতে দেখে এগিয়ে আসে। দাঁড়াই সন্ধ্যার সামনে। সন্ধ্যাকে নিঃশব্দে চোখের জল ফেলতে দেখে সৌম্য বিচলিত হয়। কেঁদে কেটেই তার বনুর শরীর এত খারাপ হয়েছে। হাতের ব্যাগগুলো ইরার হাতে দিয়ে দ্রুত বোনের পাশে বসে। সন্ধ্যার গালে হাত রেখে সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে বলে, আবার কাঁদছিস কেন বনু? অসুস্থ হয়ে যাবে তো। সন্ধ্যা বিড়বিড় করে, আকাশ আবার চলে গিয়েছে ভাইয়া। আকাশ। সৌম্য তার বনুর মাথায় হাত বুলিয়ে বলে, এসব আর ভাবিস না বনু, আকাশ ভাইয়া তো নেই, কেন এমন করছিস? সৌম্যর কথায় আসমানি নওয়ান সহ ইরা লামিয়া তাকায়। তিনজনের দৃষ্টিতে অসহায়ত্ব। আকাশ ফেরায় তারা যতটা খুশি হয়েছিল তার চেয়ে বহুগুণ কষ্ট পাচ্ছে আকাশের অদ্ভুত আচরণে। তারা সৌম্যকে কিভাবে বলবে আকাশ তার বনুকে দেখলে শুধু দূর দূর করে। বোনকে কত শত কথা বলে সান্ত্বনা দিত। সে যখন দেখবে তার বোন যার জন্য এত পাগলামি করে সেই মানুষটাই সন্ধ্যার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন সৌম্যের রিয়াকশন কেমন হবে? সৌম্য এত থমথমে পরিবেশ আজ করতে পেরে চারপাশে তাকালে দেখলো আসমানি নওয়ান একটি চেয়ারে ভীষণ চিন্তিত মুখে বসে আছে। ইরার দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তখনই দোতলা থেকে পরিচিত কণ্ঠে সৌম্যর ডাক ভেসে আসে। সৌম্য থমকায়। দৃষ্টি ইরার পানে এখনো। সে কি ভুল শুনল? ইরার চোখ থেকে দৃষ্টি সরিয়ে ফেলতে ভয় করছে। তার বনুর মতো কি তারও ভ্রম হচ্ছে? সে কেন আকাশ ভাইয়ার কণ্ঠ শুনতে পাচ্ছে? সৌম্য ঢোক গিলে দৃষ্টি ঘোরালে দেখলো আকাশ সিঁড়ি বেয়ে নিচে নামছে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। আওড়ায়। আকাশ ভাইয়া? আকাশ ধীরে ধীরে নামতে থাকে। দৃষ্টি সৌম্যের পানে। আসমানি নওয়ান, সন্ধ্যা, ইরা, লামিয়া ভীষণ অবাক হয়। আকাশ সন্ধ্যাকে চিনল না, অথচ সৌম্যকে এক দেখায় চিনে ফেলল। সৌম্য আকাশকে দেখে সোফা থেকে উঠে দাঁড়ায়। এর মানে বনু সত্যি বলছিল, আকাশ ভাইয়া সত্যিই এসেছে। এই তো এসেছে, তার সামনে দাঁড়িয়ে আছে। সৌম্যের হাত পা কাঁপছে মনে হলো। কিভাবে সম্ভব এটা? কাপা হাতে দু চোখ ডলে ছেলেটা। এরপর আবারও তাকালে অবিকল আকাশকে দেখে সৌম্য রিয়াকশন দিতে ভুলে যায়। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আকাশ কিভাবে বেঁচে গেল? এতদিন কোথায় ছিল? আজ হঠাৎ কোথা থেকে এলো? আকাশের পরনে সাদা রঙের গ্যাবার্টিন প্যান্ট, সাদা শার্ট। শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো। শার্টের বোতাম প্রায় অর্ধেক খোলা। খোলা শার্টের ফাঁক দিয়ে ওকে দিচ্ছে সিলভার কালারের একটি চেইন। ডান হাতে সেম ডিজাইনের একটি চেইন। সৌম্য আকাশের বেশভূষায় যেমন অবাক হলো, তেমনি বিরক্ত হলো। আকাশ যখন ভার্সিটি ছিল তখন এই চেইনগুলো গলায় আর হাতে পড়তে দেখেছিল আকাশকে। এসব জড়ালে একদম বকাটে বকাটে লাগে সৌম্যের দৃষ্টিতে। কিন্তু তার বনুর সাথে বিয়ের পর সে অন্য এক আকাশকে দেখেছিল। সেই আকাশের সাথে এই আকাশকে মেলাতে পারল না শুধু চেহারা ছাড়া। আকাশ তার সম্মুখ বরাবর এসে দাঁড়ালে সৌম্য এবার সবচেয়ে বেশি অবাক হয় আকাশের চোখে চোখ রাখলে। আকাশের সোনালি চোখ সে এর আগে দেখেনি, আজকেই প্রথম দেখছে। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, তুই সৌম্য, রাইট? আকাশের কথায় সৌম্য আসমান থেকে পড়ার মতন অবাক হয়। আকাশ এটা কিভাবে কথা বলছে তার সাথে?
তার মাথায় তো কিছুই ঢুকছে না। সন্ধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়ায় ভাইয়ের পাশে, কান্না ভেজা মলিন মুখে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনকার বলা আকাশের কথাগুলো মনে পড়ল। আকাশের বলা পাগল শব্দটি তার কানে এখনো প্রতিধ্বনিত হচ্ছে। তাকে দূরে ঠেলে দেওয়ার দৃশ্য চোখের সামনে ভাসছে। এই মানুষটাই একদিন তাকে একবার জড়িয়ে ধরার জন্য কত পাগলামিটাই না করত, তাকে দেখার জন্য কত ছটফট করত, সোনা বউ ছাড়া ডাকতো না। সেই মানুষটাই আজ তাকে দুচ্ছাই করে। মেয়েটি এসব কি করে মানবে? সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায়, এরপর দৃষ্টি ঘুরিয়ে সৌমের উদ্দেশ্যে বলে, বোনকে ভালোবেসে বোনও ডাকিস। গুড। ওকে ইমার্জেন্সি পাগলা ডক্টর দেখিয়ে নে, হাতে বেশি সময় পাবে না। সকলে বিস্মিত হয়। না তো আকাশের কথার আগামাথা বুঝলো, আর না আকাশের এরূপ ব্যবহারের কারণ বুঝলো। সন্ধ্যা মাথা নিচু করে নিল, চিনচিন ব্যথা করে ওঠে বুকটায়। আকাশ আবারও তাকে পাগল বলছে। আকাশ কি একটুও বুঝতে পারছে না আকাশ এভাবে বললে তার সন্ধ্যা মালতী কত কষ্ট পায়? একটুখানিও আঁচ করতে পারছে না, তাই না? এজন্য বোধহয় নির্দ্বিধায় বলে দিচ্ছে এক একটি ভারী কথা, যার ভার সন্ধ্যা আর বইতে পারছে না। সৌম্য বিস্মিত কণ্ঠে বলে। আকাশ রাগে আকাশ সৌম্যের নাক বরাবর শক্ত পাঞ্চ মারে। সৌম্য এক পা পেছায়, হতভম্ব হয়ে যায় সকলে। আসমানি নওয়ান এগিয়ে আসতে আসতে বলল। আকাশ কি করছো? আকাশ গ্রাহ্য করল না। সৌমের শার্টের কলার ধরে টেনে বাদিকে আনে, সমানে মারতে থাকে। নিঃশ্বাস নিচ্ছে না যেন। বেচারা সৌম্য জানেও না সে কেন মার খাচ্ছে, তাও আবার আকাশের হাতে, যার জন্যে এই কয়টা মাস হাসতে ভুলে গিয়েছিল। তাকে দেখে আজ আনন্দ করার কথা, অথচ সেই বড় ভাইয়ের হাতেই চোরের মতো মার খেতে হচ্ছে। ছেলেটা ব্যথা পেয়েও টুস শব্দটিও করে না, কেবল অবাক চোখে আকাশকে দেখে। এটা আকাশ, তার বড় ভাই আকাশ। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, আমার ভাইয়াকে মারছেন কেন? ওনাকে ছাড়ুন বলছি। আসমানি নওয়ান আকাশকে টেনে সরাতে চায় আর বলে, আকাশ ওকে ছাড়ো। আকাশ! আকাশকে চুল পরিমাণ নাড়াতে পারে না। আকাশ ভস্য করা দৃষ্টিতে চেয়ে সমানে মেরেই যাচ্ছে সৌম্যকে। এরা সৌম্যকে টেনে সরাতে চায়, অপর পাশে সন্ধ্যাও ধরেছে, কিন্তু তারা ব্যর্থ। লামিয়া ভীত চোখে চেয়ে আছে। এখানে এসব কি হচ্ছে? এক সময় আকাশ নিজেই সৌম্যকে ধাক্কা মেরে চিৎকার করে বলে, তোর সাহস কি করে হয় আমার বাড়ি পা রাখার, আমাদের দিকে নজর দেওয়ার? এখানে বসে বসে খাওয়ার পারমিশন কে দিয়েছে? এক্ষুনি বেরোবি, নয়তো তোর লাশের অস্তিত্বটুকুও মুছে ফেলবে দুনিয়ার বুক থেকে। সকলে বাঁ খাড়া চোখে তাকায়। সৌমের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ছেলেটা নিভু নিভু চোখে আকাশকে দেখে। শরীরের চেয়ে মনটাই বেশি দুর্বল লাগছে। শরীরের ভার ছেড়ে মেঝেতে বসে পড়ে। আকাশ আবারও তেড়ে আসতে নিলেই আসমানি নওয়ান আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশকে থাপ্পড় মারার জন্য হাত উঠালে আকাশ তার মায়ের হাত আটকে রাগান্বিত স্বরে বলে, এসব আমি পছন্দ করি না মা, তোমার সাথে অভদ্রতা করতে আমাকে বাধ্য করো না। আসমানি নওয়ান ভীষণ অবাক হয়। এই আকাশকে সে মানতে পারে না বলে কত কিছু করেছিল, অথচ আজ আবারও সেই আকাশ তার সামনে, যাকে সে এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না। ভদ্র মহিলার কাঁদতে ইচ্ছে করছে। এসব কি হচ্ছে? আকাশ মায়ের হাত ছেড়ে আবারও সৌমের দিকে এগোলো। এরা সৌমের সামনে দাঁড়িয়ে যায়, মাথা নিচু করে দুহাত জমা করে কান্না মাখা গলায় বলল, আমার স্বামীকে আর মারবেন না ভাইয়া, আমরা এক্ষুনি চলে যাবো এখান থেকে। আকাশের দৃষ্টি সৌমের দিকে। সৌম্য প্রধান্বিত আকাশের দিকে চেয়ে ছেলেটার চোখের কোণ ভিজে উঠেছে। সে এই বাড়ি তার বোনের জন্য থাকতো, নয়তো সে অন্যের বাড়ি বসে বসে খাওয়ার মানুষ নয়। কিন্তু আকাশের বলার ধরনটা একদম বুকে এসে লেগেছে। তার বোনের স্বামী সেই আকাশ আর নেই। সে তাকে ছোট ভাই হিসেবে কত আদর করত, আর ইনি নিজের ভাগ্যের উপর আজ আবারও উপহাস করলো সৌম্য নিজেই। রাগান্বিত আকাশের দিকে চেয়ে মলিন হেসে বিড়বিড় করে, জানতাম সোমবার সৌভাগ্যের পাতা উল্টাবে, তবে সেই সময়টা যে এত দ্রুত আসবে ভাবিনি। ক্ষণিকের সৌভাগ্যের জোরে একটা বড় ভাই পেয়েছিলাম, সব শেষে ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেটাও হারালাম। সৌম্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আসমানি নওয়ান দ্রুত সৌমের কাছে এসে বলে, সৌম্য আব্বা, তুমি থাকো এখানে। আকাশের কথা ধরো না, ওর কি যেন হয়েছে। সৌম্য ডান হাতের শার্ট দ্বারা নাকে মুখে ল্যাপটানো রক্তকণা মুছে নেয়। আসমানি নওয়ানের উদ্দেশ্যে ছোট করে বলে, প্রবলেম নেই,
এরপর দুপা এগিয়ে এসে ইরার হাত ধরে, তাকায় আকাশের দিকে। আকাশের বেতৃষ্ণা ভরা দৃষ্টি দেখে সৌম্য ঢোক গিলল। বুকে পাথর চেপে বহু কষ্ট নিয়ে দুটো দৃঢ় বাক্য বড় ভাইয়ের দিকে ছুড়ে দেয়। আজ আমার আল্লাহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে গেলাম, আমি সৌম্যর দেহে প্রাণ থাকতে আমার স্ত্রী এই বাড়ির চৌকাট কখনো পেরোবে না, ইনশাআল্লাহ। কথাটা বলে সৌম্য শ্বাস নেয়। আকাশের মাঝে বিশেষ কোনো ভাবান্তর নেই, গম্ভীর গলায় বলে, বোনকে সাথে নিয়ে যান, ওর জায়গা এই বাড়ি হবে না, নেভার। বোনের দায়িত্ব নিতে পারবি না বলে আরেকজনের বাড়ি রেখে যাওয়ার নীতি কোথায় পেয়েছিস? আকাশের কথায় সৌম্যের পা থেমে যায়। ভীষণ অবাক চোখে তাকায় আকাশের দিকে। বনুকে নিয়ে আকাশ ভাইয়া এমন কথা কেন বলছে? সৌম্য উত্তর করে, বনু আপনার বউ, আমি আপনার উপর আমার বনুকে গছাইনি, বরং আপনি আমার কাছে এসেছিলেন আমার বনুকে চাইতে। কথাটা শুনে আকাশ শব্দ করে হেসে ফেলল। একটু পর থেমে রাগান্বিত স্বরে বলে, তোর বোন আমার বউ, আমি তোর বোনের জন্য পাগল, মানে আমি তোর বোনের জন্য চিৎকার করে কেঁদেছি। সন্ধ্যা মরতে নামের জঘন্য ফুলের প্রশংসা করেছে তোর বোনের জন্য। ও হ্যাঁ, তোর বোনের পেটে আমার বাচ্চাও আছে। এরপর আবার তুই আর তোর বোন আমার খালাতে বোন। এটুকু এক নিঃশ্বাসে বলে আকাশ থেমে যায়। সকলে বাকরুদ্ধ। আকাশ তো সবই জানে, তবে এরকম আচরণ কেন করছে কারো মাথা কাজ করছে না। এদিকে সন্ধ্যার এক মুহূর্তের জন্য মনে হলো সে তার আকাশকে ফিরে পেয়েছে। এই তো আকাশ সব মনে রেখেছে। মেয়েটির কি যে খুশি লাগলো, তার মনে হলো আকাশ এক্ষুনি তাকে জড়িয়ে ধরতে আসবে, সোনা বউ বলে ডাকবে, খুব ভালোবাসবে। এসব ভেবে সন্ধ্যার কান্নামাখা মুখে একটুখানি হাসি ফুটল। আকাশের দিকে এগোনোর জন্য এক পা বাড়ায়, তখনই এক তিক্ত বাক্য তার পা থামিয়ে দেয়। মুখের হাসি মিলিয়ে যায়, খুশিগুলো হাওয়ায় ভেসে যায়। অথচ এগুলোর কোনো প্রুফ নেই, এটা জাস্ট একটা মিথ্যা গল্প মাত্র। বিনা মেঘে বজ্রপাত হলে যেমন হয়, সকলের রিয়াকশন এখন তেমনি মনে হচ্ছে। সন্ধ্যার দু চোখ বেয়ে অশ্রু গড়ালো। আকাশ এসব কি বলছে, কেন বলছে? আসমানি নওয়ান বিস্ময় কণ্ঠে বলে, তুমি এসব কি বলছো আকাশ? যা বললে সব সত্যি, কিন্তু শেষে এসে অস্বীকার কেন করছো? আকাশ ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, এর মধ্যে একটা কথার প্রুফ দেখাতে পারবে? অনলি ওয়ান প্রুফ? আসমানি নওয়ানের সবকিছু এলোমেলো লাগে। এসবের প্রুফ দিবে কিভাবে? আকাশ আর সন্ধ্যার রেজিস্ট্রি পেপার তার কাছে ছিল। আসমানি নওয়ান ভাবলেন সেটাই আকাশকে দেখাবে, কিন্তু মুহূর্তেই তার মুখ মলিন হয়ে যায়। কাগজটি কদিন আগে কাজের মেয়ের ছোট বাচ্চা কুচি কুচি করে কেটেছে। সন্ধ্যার এসবে খেয়াল ছিল না, সে ভীষণ আফসোস করছিল। কিন্তু আজ ভদ্র মহিলা হতাশ কণ্ঠে বলে, আমরা কেউ মিথ্যা। শেষ করতে দেয় না আকাশ, রেগে বলে, আমি খারাপ হতে পারি, বাট লায়ান নই। আর তুমি নিজের সম্মান নিজে রাখো মা, আমি কিন্তু বারবার মনে করাবো না। এরপর সৌমের উদ্দেশ্যে বলে, তুই কি যাবি নাকি দারণকে ডাকবো? তীব্র অপমানে সৌমের মুখ নীলবর্ণের ন্যায় হয়ে যায়। অবাক আর হয় না। আর কত অবাক হওয়া যায়? আকাশের ব্যবহারের কারণ সে না বুঝলেও এটুকু বুঝেছে এই আকাশ অন্তত মানুষ নয়। আর একটু শক্ত করে ধরে ইরার হাত, এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে বলে, বনু আয়। সন্ধ্যা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলছে। আকাশ নিচু মুখে বলছে তার জায়গা নাকি এই বাড়ি হবে না। তার কান কি নষ্ট হয়ে গেল? সে কেন তার আকাশের মুখ থেকে এসব ভুলভাল শুনছে? একটার পর একটা কষ্টে ভরা কথা শুনতে হচ্ছে তাকে। সন্ধ্যাকে চুপ দেখে সৌম্য চেঁচিয়ে ওঠে, কি প্রবলেম তোর? আসছিস না কেন? দেখছিস না তোকে কিভাবে বের করে দিচ্ছে? তবু ওই বাড়ি পড়ে থাকবি? তোর কি নিজের আত্মসম্মান বলতে কিচ্ছু নেই বনু? পাগল হয়ে গেছিস তুই? ভাইয়ের কথায় সন্ধ্যার বুকটা আরো ভার হয়, দম আটকে আসে। তার কষ্ট সে কাকে বোঝাবে? এতদিন পর আকাশকে পেয়ে আকাশের থেকে দূরে কি করে যাবে সে? আবার এরকম আকাশের কাছেই বা থাকবে কি করে? সন্ধ্যা ভাইয়ের দিকে তাকায়, চোখ দুটো ভীষণ লাল। মেয়েটা ভাঙা স্বরে আওড়ায়, পাগলদের তো মান থাকে না, জানো না ভাইয়া? তুমি যাও। এটুকু বলতে গিয়ে সন্ধ্যার চোখ থেকে আরো কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সৌম্য ঢোক গেলে আজ পর্যন্ত যেই চাওয়া তার বনুর জন্য চাইনি, আজ সেটাই চাইলো, খুব করে চাইলো। তার বনুর কপালে সুখ না থাকলে তার বনু মরে যাক। এই স্বার্থপর দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে তার বনু একটু শান্তিতে থাকুক। সে ভাই হিসেবে ব্যর্থ, পারল না তার বনুর জীবনে এক ঝাপটা সুখ এনে দিতে। এর চেয়ে তার প্রাণের বনুর মরণই সই। আসমানি নওয়ান সন্ধ্যার পাশে দাঁড়িয়ে বলে,
আমার বাড়িতে আমার মেয়ে থাকবে, এখানে কারোর কথা শুনে আমার মেয়েকে দূরে সরিয়ে দিতে পারবো না আমি। মায়ের কথায় আকাশ বিরক্ত হলেও চুপ থাকলো। আসমানি নওয়ান সৌম্যকে থাকতে বলতে গেলে সৌম্য ভাঙা গলায় বলে, আমার বোনকে দেখে রাখবেন। কথাটা বলে সৌম্য আর এখানে দাঁড়ালো না, আর না তো কারো দিকে তাকালো। ইরার হাত ধরে খালি হাতে বেরিয়ে গেল বাড়ি থেকে। ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডলে নেয় ছেলেটা, আবারও দৃষ্টি ঝাপসা হয়। পাশে ইরা নিঃশব্দে চোখের পানি ফেলছে। এতদিন মনে পুষে রেখেছিল তার এক বড় ভাই ছিল, যে তাকে ভীষণ ভালোবাসতো, আর আজ থেকে জানতে হবে তার সেই বড় ভাই তাকে বিন্দুমাত্র ভালোবাসে না। বুকের বাপাসটা ব্যথায় জর্জরিত হয়। বাহাতে ইরাকে জড়িয়ে নিয়ে হাঁটতে হাঁটতে ভাঙা গলায় বলে, আমার আর বোনের জীবনের সুখ নেই রে ইরাবতী। আজ প্রথমবারের মতো তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে ভীষণ আফসোস করছি। তোমার সুখ প্রাপ্য ছিল, যা আমার কাছে একদম ক্ষণস্থায়ী। ইরা হু হু করে কেঁদে ওঠে। সৌম্য দাঁড়ালো না, ঝাপসা দৃষ্টি নিয়ে এগোলো। এই ত্রিসীমানায় দাঁড়ালেও তার নিজেকে কীটের চেয়েও মূল্যহীন লাগছে। সন্ধ্যা দরজা ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সৌম্য আর ইরার পানে, যাদের এই স্থান ত্যাগ করতে বড্ড তারা। সন্ধ্যা দরজায় মাথা ঠেকিয়ে রেখেছে, দু চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। সৌম্য যখন বলেছে সে এই বাড়ি আর আসবে না, এর মানে সে সত্যিই আসবে না। সন্ধ্যা জানে ছোট থেকে কত যত্নে তার ভাইয়া তাকে মানুষ করেছে, কত আদর দিয়ে বড় করেছে, নিজে না খেয়ে তাকে খাইয়েছে। সেই বাবা মা রূপী ভাইকে তার স্বামী কত অপমান করলো। সন্ধ্যার বড্ড কষ্ট হলো। দেখতে দেখতে সৌম্যরা দৃষ্টির আড়াল হয়ে যায়। সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। সে কিছুই ভাবতে পারছে না, সে শুধু অনুভব করছে তার ভীষণ কষ্ট হচ্ছে। এই জীবনের উপর মেয়েটার বড্ড বিতৃষ্ণা জন্মেছে। দুর্বল ক্ষত মনটা আজ নিজের মরণ বড্ড প্রয়োজন বোধ করলো। ভেতরে আসমানি নওয়ান মাথায় হাত দিয়ে বসে আছেন। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা তার মাথা জ্যাম করে রেখেছে। কি করবেন, কি করা উচিত কিচ্ছু বুঝতে পারছে না। পাশে লামিয়া, মেয়েটা বান্ধবীর জন্য একটু পরপর চোখের জল ফেলছে। সত্যিই তার বান্ধবীর কপাল পোড়া। সন্ধ্যা এখনো দরজার কাছে দাঁড়িয়ে আছে, দরজার সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখের বাঁধ এখনো থামেনি। দৃষ্টি তার থেকে কিছু দূরে দাঁড়ানো আকাশের দিকে, যে মনের সুখে সিগারেট ফুঁকছে, যেন ভীষণ ভালো একটি কাজ করেছে। বা হাত প্যান্টের পকেটে গুজে রাখা, ডান হাতে জ্বলন্ত সিগারেট। ইতিমধ্যেই পুরো এক প্যাকেট সিগারেট শেষ করেছে, এখন লাস্ট সিগারেট ফুঁকছে। সন্ধ্যা খুব মনোযোগ দিয়ে আকাশকে দেখছে। আকাশকে সে জীবনে একবার সিগারেট খেতে দেখেছিল, তবুও একটা মাত্র, তারও আবার অর্ধেক। অথচ আজ আকাশ একটার পর একটা সিগারেট পোড়াচ্ছে। সন্ধ্যা বিড়বিড় করে, আপনি কে বলুন তো? আমার আকাশ এত অমানুষ নয়। কথাটা সন্ধ্যার নিজের কাছেই ঠিক লাগলো না। এটা আকাশ না হলে আসমানি নওয়ানকে কিভাবে চিনতো? আকাশ শুধু তাকেই চেনে না, বাকি সবাইকে চেনে। মেয়েটার চোখ বেয়ে আবারও অশ্রু গড়ায়, ঠোঁট নাড়িয়ে আওড়ায়। মানুষ পরিবর্তনশীল, কথাটা তবে মিথ্যা নয়। আকাশ মাত্রই এদিকে ফিরেছিল, তখনই সন্ধ্যার ঠোঁট নাড়ানো তার চোখে পড়ে। অবাক করা কাণ্ড, আকাশ সন্ধ্যার কথা একটুও শুনতে পায়নি, কিন্তু ঠোঁট নাড়ানো দেখেই লাইনটা স্পষ্ট বুঝতে পেরেছে। আকাশ নিজের কাণ্ডে নিজেই অবাক, এটা কিভাবে সম্ভব? ঠোঁটের ফাঁকে এখনো সিগারেট, দৃষ্টি সন্ধ্যার পানে, মুখাবয়বে অবাকের রেশ। সন্ধ্যার সাথে আকাশের চোখাচোখি হয়, কেউই কারো থেকে চোখ সরালো না। আকাশ সন্ধ্যার পানে দৃষ্টি রেখে সিগারেট ফুঁকছে, কপালে ভাঁজ। তার মাঝে কি চলছে একমাত্র সেই জানে। সিগারেট আরো কয়েকবার টান দিয়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। একদম তার সামনে আকাশকে দাঁড়াতে দেখে সন্ধ্যা ঢোক গিলল। আকাশ ভ্রু কুঁচকে তাকায়, ক্লান্তির তোরে নুইয়ে পড়া সন্ধ্যার মুখটা দেখে গম্ভীর গলায় বলে, দেখতেও তিনজন মেয়ের মতোই লাগে, অথচ ভাইয়ের কথায় নেচে ভেতরে ভেতরে বেয়াদব মেয়েতে রূপান্তর হয়েছে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ এটা কেন বলল সে বুঝল না। আকাশ সিগারেটে এক টান দিয়ে ধোয়া সন্ধ্যার মুখের উপর ছাড়ে। সন্ধ্যা চোখ বুজে নেয়, দ্রুত ঘাড় বাদিকে ঘুরিয়ে কেশে ওঠে। আকাশ ঠোঁট বাঁকালো, বা হাত প্যান্টের পকেটে রাখে, বলে, আগে লিপস নাড়িয়ে কথা বোঝানোর অভ্যাস ছিল? সন্ধ্যা ঢোক গিলল। গলা অপারেশনের আগে সে আকাশকে ঠোঁট নাড়িয়ে অনেক কথা বোঝাতো। আকাশ কি সেটার কথা বলছে? সন্ধ্যাকে চুপ দেখে আকাশ বিরক্ত হয়, ধমকে বলে, কি প্রবলেম, চুপ কেন? সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশের রাগান্বিত মুখ দেখে ঢোক গিলল, ছোট করে বলল,
জি। আকাশ ভ্রু কুচকে বলে। কেন? সন্ধ্যা অবাক হয়। আকাশ কি সত্যিই জানে না কেন সে ঠোঁট নাড়াতো কাউকে তার মনের ভাব বোঝাতে? সন্ধ্যা মিনমিন করে বলে। আমি কথা বলতে পারতাম না। আকাশের কপালে ভাঁজ পড়ে। উত্তরটা বোধহয় মনমতো হয়নি। চোখে মুখে বিরক্তির আভা দেখা গেল। সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্ব। আকাশের এরকম অপরিচিতদের মতো আচরণ সে আর নিতে পারছে না। মেয়েটা সাহস করে বলে। আপনি আমায় অস্বীকার করেছেন কেন? আকাশ তীক্ষ্ণ চোখে তাকায়। মুহূর্তেই বিরক্তিতে ভরা মুখাবয়বে রাগের আভা দেখা যায়। ডান হাতের দু আঙ্গুল দ্বারা সিগারেটে দুটো টোকা দিয়ে সিগারেটের আগায় জমা ছাই ঝেড়ে ফেলে। চোখের পলকে সিগারেটের চলন্ত মাথা সন্ধ্যার বাম গালে চেপে রাগান্বিত স্বরে বলে। আবার মিথ্যে বলছিস? সন্ধ্যা মৃদু চেঁচিয়ে ওঠে। দ্রুত দুপা পিছিয়ে যায়। গালটা জ্বলছে। বাঁ হাত তুলে গালে রাখলো। বিস্ময় দৃষ্টি রাখে আকাশের পানে। আকাশ রেগে তার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। আকাশের এরূপ আচরণ মেয়েটাকে ভীষণ বিধ্বস্ত করে দেয়। অথচ আকাশকে নির্বিকারভাবে তার সাথে নিষ্ঠুর আচরণ করে। আসমানি নওয়ান তার ঘরে গিয়েছেন। ডাইনিংয়ে বসা লামিয়া সন্ধ্যার আওয়াজ শুনে দ্রুত এগিয়ে আসে। সন্ধ্যার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে। সন্ধ্যার ছলো ছলো দৃষ্টি আকাশের দিকে। লামিয়ার সামনে তাকালে আকাশের রাগী দৃষ্টিচোরা দেখে হয়তো কিছু বুঝলো। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা। আকাশ না ফিরলেই বোধহয় ভালো হতো। এই আকাশকে পেয়ে তার বান্ধবীর জীবনটা আরো দুঃখে ভরে গিয়েছে। আকাশের ফোনে কল আসলে সে কিছু দূর গিয়ে দাঁড়ায়। কল রিসিভ করে কথা বলাই ব্যস্ত হয়। সন্ধ্যা বেশ কিছুক্ষণ মলিন মুখে চেয়ে রইল। এই লোকটা তার আকাশ কি করে হয়? কি করে একটা মানুষের মাঝে এত অমিল হয়? আকাশের বেশভূষা মেয়েটার কাছে একদম নতুন লাগে। লামিয়া সন্ধ্যার কাঁধে হাত রেখে মৃদু স্বরে বলে। নিজেকে শক্ত কর সন্ধ্যা। তুই যে বলতি নরম মাটি মানুষ পাড়ায় বেশি, কথাটা কি ভুলে গেলি? সন্ধ্যা ঝাপসা চোখ জোড়া দুহাতে ডোলে স্বাভাবিক হয়। মলিন হেসে বলে। ভুলিনি লামিয়া, কিন্তু আমাদের মন না খুব বেহায়া হয় বুঝলি। এজন্যই তো আমি আজ আকাশের খাতায় পাগল, সৌম্য ভাইয়ার খাতায় আত্মসম্মানহীন মেয়ে হিসেবে পরিচিতি পেয়েছি। কথাটা বলতে গিয়ে সন্ধ্যার চোখ বেয়ে অশ্রু গড়ায়। ডান হাতে অশ্রুটুকু মুছে নিয়ে বাড়ি থেকে বের হয় সে। একবার আকাশের দিকে তাকায়। পরক্ষণে সে দৃষ্টি ফিরিয়ে আনে। ধরনীর বুকে রাতের আমেজ। শীতের ঋতু চলছে। চারিদিক থেকে ঠান্ডা বায়ু এসে গায়ে ধাক্কা খায়। সন্ধ্যার গায়ে শুধু পাতলা এক সাদা শাড়ি, খালি পা। ঠান্ডায় সন্ধ্যার কাঁপুনি ধরার কথা, অথচ তার মাঝে তেমন কোনো অনুভূতি দেখা গেল না। গায়ের লোম খাড়া হলো না। কয়েক পা হেঁটে খালি পা দুটো বাগানে রাখে, যেখানে অসংখ্য ঘাস বিছিয়ে আছে। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে যায় সন্ধ্যা। পদযুগল থামে বকুল গাছতলার নিচে এসে। চারিদিক থেকে মৃদু আলোর ছিটে ফোটা ঠিকরে এসে পড়েছে সন্ধ্যার ওপর। লামিয়া সন্ধ্যার পিছু পিছু এসে দাঁড়িয়েছে। বলে। ঘরে যা সন্ধ্যা, বাইরে অনেক ঠান্ডা। তাছাড়া রাত হয়েছে তো, আমাকে বাড়ি যেতে হবে, নয়তো মা অনেক টেনশন করবে। সন্ধ্যা ছোট করে বলে। তুই বাসায় যা, আমি একটু পর বাসার ভেতরে যাব। লামিয়া চুপ থাকলো। প্রায় মিনিট পাঁচেক পর ও লামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা বলে। যাচ্ছিস না কেন? লামিয়া সন্ধ্যার গালে হাত দিয়ে বলে। আল্লাহ তোর কপালে একদিন এতটা সুখ লিখুক যে সুখ দেখে সবাই তোকে হিংসে করবে। সন্ধ্যার কি হলো কে জানে। লামিয়ার কথাটা শুনে এসে শব্দ করে হেসে ফেলল। লামিয়ার চোখ জোড়া ঝাপসা হয়। কি আশ্চর্য, তার বান্ধবী হাসছে অথচ সে বান্ধবীর হাসি দেখে দুঃখ পাচ্ছে। মানুষ দেখলে হয়তো তাকেও পাগল বলবে। বলতেই পারে, কেউ তো আর বুঝবে না সন্ধ্যার এই হাসিতে ঠিক কতখানি দুঃখ, যন্ত্রণা, হাহাকার মিশে আছে। কিন্তু সে বোঝে, সে জানে বান্ধবীর সব দুঃখ কষ্ট সে খুব বোঝে। একসময় সন্ধ্যার বিস্বাদ মাখা হাসি বিলীন হয়। উদাস কণ্ঠে বলে। সুখে থাকার দুঃস্বপ্ন আমি কোনোদিনও দেখিনি লামিয়া, কখনো দেখবও না। তুইও দেখিস না। বাড়ি যা, আন্টি চিন্তা করবে। কথাটা বলে সন্ধ্যা গাছ বরাবর ঘেঁষে দাঁড়ায়। লামিয়া মলিন মুখে চেয়ে রইল সন্ধ্যার দিকে। সত্যিই কি সন্ধ্যার কপালে সুখ লেখেনি আল্লাহ? তার বড্ড দুঃখ হয় প্রিয় বান্ধবীর জন্য। কেন সন্ধ্যার জীবন এমন? কেন একটু সুখী হতে পারে না মেয়েটা? চলে যাওয়ার জন্য সন্ধ্যা লামিয়াকে আবারও তাড়া দিলে লামিয়া সন্ধ্যাকে তাড়াতাড়ি বাড়ির ভেতর যেতে বলে বেরিয়ে যায়। নয়তো বেশি রাত হয়ে গেলে রাস্তায় প্রবলেম হবে।
সন্ধ্যা দুহাতে দুহাতের বাহু আঁকড়ে ধরে, দৃষ্টি দূর আকাশ পানে রাখে, যেখানে ছোট্ট ছোট্ট অসংখ্য তারা জ্বলজ্বল করছে। কোনো একদিন সন্ধ্যাও তার ব্যক্তিগত আকাশের বুকে এই সন্ধ্যা তারার ন্যায় জ্বলজ্বল করত। সুবিশাল আকাশ যেভাবে তার বুকে তারাগুলোকে আঁকড়ে রেখেছে, তার আকাশও একইভাবে তাকে আগলে রাখত। কথাগুলো ভেবে সন্ধ্যা হাসলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সে হাসি। মনে পড়ল কোনো এক রাতের কথা, যে রাতে আকাশ এই গাছের নিচে তাকে কোলে নিয়ে বসে তার হাত দ্বারা গিটার বাজিয়ে গান গাইছিল তাকে মিন করে। কত ভালোবাসা ছিল আকাশের মাঝে তার জন্য। আজ সেই আকাশ তাকে সম্পূর্ণ অস্বীকার করছে। সন্ধ্যা যে মানতে পারছে না। চোখ জোড়া ঝাপসা হয়ে আসে মেয়েটার। আকাশের বুকে জলজল করা তারাগুলোর দিকে ঝাপসা চোখে চেয়ে সন্ধ্যা গেয়ে ওঠে। গানের কণ্ঠ অনুসরণ করে আকাশ বকুল গাছতলায় এসে দাঁড়িয়েছে। চোখে পড়ে মৃদু আবছা আলোয় গাছের সাথে হেলান দিয়ে সন্ধ্যা দাঁড়িয়ে গান গাইছে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে থমথমে কণ্ঠে বলে, কার জন্য গান গাইছো? আকাশের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে দাঁড়ায়, তাকাই আকাশের দিকে। আপনাকে ভেবে গাইছিলাম। আপনি কি আমাকে স্বীকার করবেন? ফিরবেন আমার কাছে? মনের কথা মনেই চাপা পড়ে রইল। এই আকাশ তো সেই আকাশ নয় যে তার পাগলামি দেখে খুশি হবে, বরং এই আকাশ তার পাগলামি দেখে তাকে পাগল উপাধি দেয়। সন্ধ্যা তার গালে গড়িয়ে পড়া নোনা পানি দুহাতে মুছে নেয়, মৃদু স্বরে বলে, আপনি কেন শুনতে চাইছেন না? আকাশ সাথে সাথে উত্তর খুঁজে পেল না, একটু পর বলে, কোনো কারণ নেই। এনিওয়ে, পাগলদের এসব হ্যাবিট থাকে। ক্যারি অন। সন্ধ্যার বুক ফেটে কান্না এলো। আকাশের বলা পাগল শব্দটির ভার এত বেশি লাগে কেন? আকাশের মুখ থেকেই কেন তাকে বারবার এই শব্দটি শুনতে হচ্ছে? সে আকাশকে ভালোবাসে বলে, নিজের আবেগ ভালোবাসা নিয়ন্ত্রণ করতে না পেরে প্রকাশ করে ফেলছে বলে। কিন্তু সে কি করবে? তার শুভ্র পুরুষকে দেখলে যে তার মাথা ঠিক থাকে না। এটা কি তার দোষ? সে চায় না আকাশের মুখ থেকে পাগল শব্দটি শুনতে। ভালোবাসার মানুষটার জন্যে পাগলামি করার কারণে সেই মানুষটার থেকেই পাগল উপাধি পাওয়া যে বড্ড বেশি কষ্টের, এটা সন্ধ্যা কাকে বোঝাবে? সন্ধ্যা নিজেকে শক্ত করতে চাইল। সে বারবার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে পাগল শব্দটি শুনে এই কষ্টের পরিমাণ আর বাড়াতে চায় না। আকাশ জায়গাটি প্রস্থান করার জন্য এক পা বাড়ালে সন্ধ্যা নিজেকে সামলে শক্ত করে বলে, আমি পাগল নই। আকাশের পা থেমে যায়, বাদিকে ঘাড় বাঁকিয়ে চোখ ছোট ছোট করে বলে, রিয়েলি? যার কোনো অস্তিত্ব নেই তার জন্য কোনো সুস্থ মানুষ পাগলামি করে? আর ইউ কিডিং উইথ মি? সন্ধ্যা ঢোক গিলল। আকাশের কথার উত্তর দিতে ইচ্ছে করলো না তার। তার মনে হলো তার সামনে দাঁড়ানো মানুষটা তার অপরিচিত, ভীষণ অপরিচিত। আর সে অপরিচিত মানুষদের সাথে কথা বলে না। এক মন আকাশকে অপরিচিত বললেও আর এক বেহায়া মন যে এই আকাশকেই নিজের স্বামী ভাবে। আশা করে আকাশ তাকে ভালোবেসে একবার বুকে জড়িয়ে নিক, আগের মতো ভালোবাসুক, তাকে বিন্দুমাত্র আঘাত না করুক, তার আগের আকাশ হয়ে যাক। সন্ধ্যাকে এক ধ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে আকাশ সন্ধ্যার মুখের সামনে ডান হাতে 2 আঙ্গুলের সাহায্যে চুটকি বাজিয়ে বলে, হ্যালো। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, দৃষ্টি সরিয়ে নেয় আকাশের থেকে। না, সে দুর্বল হতে চায় না, অন্তত আকাশের সামনে তো নয়ই। নিজেকে শক্ত করে এখান থেকে চলে যাবার জন্যে এক পা বাড়ালে আকাশ সন্ধ্যার হাত টেনে তার সম্মুখ বরাবর এনে দাঁত কিরমির করে বলে, অ্যান্সার চেয়েছি আমি। আকাশের কাণ্ডে সন্ধ্যা অবাক হয়। একদম তার মুখের সামনে আকাশের মুখে দৃষ্টি রাখে। আকাশের মুখে রাগ স্পষ্ট। এত কাছ থেকে আকাশকে দেখে সন্ধ্যা মুগ্ধ হয়ে চেয়ে রইল। আকাশ কত সুন্দর, গায়ের রং কত উজ্জ্বল। তার গায়ের রং চাপা বলে সে নিজেকে ছোট করলে আকাশ রাগ করত। আকাশের প্রিয় রঙের তালিকায় তার গায়ের রং চলে গিয়েছিল। অথচ আজ সন্ধ্যা শুকনো গলা ভেজায়, মাথাটা সামান্য নিচু করে তার হাত ধরে রাখা আকাশের হাতের দিকে তাকায়। বা হাত এগিয়ে এনে আকাশের হাত ধরতে চায়। বিষয়টি আকাশ খেয়াল করতেই সন্ধ্যার হাত ছেড়ে সন্ধ্যার কাঁধে হাত রেখে সন্ধ্যাকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। চোখে মুখে প্রচন্ড বিরক্তি। সন্ধ্যার অবাক হলো না, হলো কষ্টে জর্জরিত। আকাশের বিরক্তি ভরা চাহনি তার চোখ এড়ায় না। মলিন মুখে চেয়ে দেখলো অপরিচিত এক আকাশকে। কষ্টগুলো চেপে নিজেকে সামলায় সন্ধ্যা। অতঃপর বলে, আমি অস্তিত্বহীন কার জন্য পাগলামি করি না, আমি আমার শুভ্র পুরুষের জন্য পাগলামি করি, যার অস্তিত্ব আছে,
পুরোপুরি আছে। আপনি অস্বীকার করলে সব মিথ্যে হয়ে যাবে না? আকাশ থমথমে মুখে তাকায়। সন্ধ্যার ঝাপসা চোখ জোড়ায় তার দৃষ্টি। সন্ধ্যার অঙ্গভঙ্গি, প্রতিটি কাজে সন্ধ্যার রিয়াকশন, সন্ধ্যার কথাগুলো তার কেন যেন মিথ্যা লাগছে না। একটা মেয়ে এভাবে মিথ্যা বলতে পারে বলে তার মনে হয় না। আকাশ জিজ্ঞেস করে। কে সে? সন্ধ্যা ধরা গলায় উত্তর করে। যদি বলি আপনি? সাথে সাথে আকাশ সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে। ইউ লায়ার, বারবার একই মিথ্যা বলছিস, একদম জানে মেরে ফেলবো। হঠাৎ আকাশের এহেন কাজে সন্ধ্যা অবাক হলো। গালে ব্যথা পেলেও মেয়েটা টুস শব্দ করলো না। আকাশের কথা বলার ধরনে তার বুকে চিনচিন ব্যথা হয়। ইচ্ছে করলো আকাশকে খুব শক্ত করে কয়েকটা কথা শোনাতে। নিজেকে শক্ত করতে চাইলো, অথচ পারলো না। তার সামনে দাঁড়ানো মানুষটা তার কথা বুঝবে না জেনেও বোকা সন্ধ্যা নিজের বেহায়া মনের কাছে ব্যর্থ হয়ে আকাশের দিকে করুণ চোখে চেয়ে নিজের হয়ে সাফাই গায়। বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। আকাশ শান্ত চোখে তাকায়। হাত সন্ধ্যার গাল ধরে রাখা হাত শিথিল হয়। আবারও মনে হলো সন্ধ্যা মিথ্যা বলছে না। আকাশ ঢোক গিলল, চোখ বুজে ফোঁস করে দুবার শ্বাস ফেলে। এরপর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে। যদি আমার মনে হয় তোমার হাজবেন্ড নেই, বাট যদি থেকেও থাকে সে অন্য কেউ, আমি না, নেভার। কথাটা বলে আকাশ উল্টো দিকে ফিরে দাঁড়ায়। পকেট থেকে সিগারেট লাইটার বের করে। সিগারেটে আগুন ধরিয়ে আবারও সিগারেট ফুঁকতে শুরু করে। সন্ধ্যা অবাক হয় আকাশের কথায়। মেয়েটার বড্ড জানতে ইচ্ছে হয় আকাশ কেন তাকে এভাবে অস্বীকার করছে, কিন্তু সে এ ব্যাপারে আর কিচ্ছু বলল না। সন্ধ্যা ঢোক গিলে বলে। লায়ার আমি নই, আপনি। আয়নার সামনে দাঁড়ালেই এটা বুঝতে পারবেন। কথাটা বলে সন্ধ্যা আর এখানে দাঁড়ায় না, বড় বড় পায়ে এগিয়ে যায় সামনের দিকে। আকাশ ঘাড় বাঁকিয়ে সন্ধ্যার দিকে রেগে তাকিয়ে আছে। ইচ্ছে করলো মেয়েটাকে ঠাস ঠাস করে লাগাতে। আপাতত নিজেকে সংযত করলো, বিড়বিড় করলো। হিসাব শুরু হয়ে গেছে, দেখতে থাকো বেয়াদব মেয়ে। ঘড়ির কাঁটা রাত 11টার ঘরে। আসমানি নওয়ান সন্ধ্যাকে নিয়ে তার ঘরে শুয়েছে। সন্ধ্যা আসমানি নওয়ানকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মেয়েটা আজ এত পরিমাণ কেঁদেছে, চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। আসমানি নওয়ান সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে দেয়। অনেকক্ষণ যাবৎ, প্রায় 1 ঘন্টার মাথায় সন্ধ্যা ঘুমিয়ে যায়। আসমানি নওয়ান সন্ধ্যার মাথায় একটা চুমু আঁকে। মলিন মুখে মেয়ের দিকে চেয়ে থাকে। কি করবেন এই মেয়েটাকে নিয়ে সে সত্যিই বুঝতে পারছে না আকাশ কেন এমন করছে। আকাশের বদলে যাওয়ায় যতটা না অবাক হচ্ছে, তার চেয়ে বেশি অবাক হচ্ছে সন্ধ্যার সাথে এরূপ অদ্ভুত আচরণে। আকাশ বাড়িতে নেই, কখন বেরিয়েছে তাও জানে না। সৌম্য চলে যাবার পর আকাশ কেউ আর দেখেনি। কোথায় গিয়েছে কে জানে। গত কবছর যে আকাশকে পেয়েছিল সে ছিল তার মনের মতো, আর এই আকাশ আসমানি নওয়ান ভাবতে পারছে না। সামনে কি অপেক্ষা করছে জানেন না, কিচ্ছু ভাবতে পারছেন না তিনি। কলিং বেলের আওয়াজে ভদ্র মহিলার ভাবনায় ছেদ ঘটে। তাকে জড়িয়ে রাখা সন্ধ্যার হাত আস্তে করে সরিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। কম্বল দিয়ে সন্ধ্যাকে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নওয়ান অরুণকে দেখে এগিয়ে আসে। কাজের মেয়ে দরজা খুলে দিয়েছে। অরুণ বিচলিত কণ্ঠে বলে। আন্টি, আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আসমানি নওয়ান এগিয়ে এসে সোফায় বসে বলে। আমারও তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, বসো। অরুণ বসলো আসমানি নওয়ানের সম্মুখ বরাবর। অরুণ কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। আকাশের স্মৃতি নষ্ট হওয়ায় তাদের উপর যা প্রভাব পড়বে তা তারা মেনে নিতে পারলেও সন্ধ্যা মানতে পারবে না। কি করে মানবে? আকাশ যে সন্ধ্যাকেই অস্বীকার করছে। অরুণ নিজেকে শান্ত করে আসমানি নওয়ানকে নিয়াজের বলা সব কথা বলে। সন্ধ্যাকে না চেনার কারণ যে আকাশের স্মৃতি চলে যাওয়ার কারণে, এটা আসমানি নওয়ান বুঝলেও সৌম্য আর সন্ধ্যার সাথে আকাশের করা বিহেভের কারণ বুঝলো না। সবচেয়ে বড় যে ব্যাপার নিয়ে তিনি চিন্তিত সেটা ভাবলে তার নিজেরই এলোমেলো লাগছে। অরুণের দিকে চেয়ে বলে। অরুণ, আমি কোনো ভিডিও পাচ্ছি না। আকাশ আর জান্নাতের রেজিস্ট্রি পেপার থেকে শুরু করে এই যাবৎ আমাদের বাড়িতে সিসিটিভিতে যত ফুটেজ ছিল, এছাড়া গত 3 বছর যত ভিডিও ছিল, কিচ্ছু নেই। অনেক খুঁজেছি, কোথাও নেই। প্রথমে ভেবেছিলাম কাজের মেয়ের বাচ্চার রেজিস্ট্রি পেপার ছিঁড়েছে, কিন্তু এখন মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এই কাজ করেছে। কিন্তু কে?
অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়। এরকম হলে আকাশকে তারা কিভাবে ম্যানেজ করবে? সবচেয়ে বড় কথা, এই কাজগুলো কে করেছে? কিছু একটা ভেবে বলে। জেরি, আসমানি নওয়ান তাকায় অরুণের দিকে, থমথমে কণ্ঠে বলে, জেডি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করে না। সন্ধ্যা সৌম্যর সাথে জেডির কোনো কানেকশন নেই, এখানে ওর কোনো স্বার্থই নেই। ও আকাশকে আবার আগের ন্যায় নিজের মতো বানিয়েছে, কিন্তু এসব জেডি করেনি। অরুণ চিন্তিত কণ্ঠে বলে। তাহলে কে করলো এসব? আকাশের অ্যাক্সিডেন্টটাও সে করেনি আন্টি। আসমানি নওয়ান ছোট করে বলে। জানি না, কিছু বুঝতে পারছি না। আসমানি নওয়ান অরুণ দুজনের চোখে মুখেই চিন্তা। কি হচ্ছে এসব? কেন হচ্ছে? কে করছে? সব মিলিয়ে দুজনের মাথা ব্যথা শুরু হলো। সৌম্য আকাশদের বাড়ি থেকে বেরিয়ে বাস কাউন্টারে এসেছিল। বাস পাচ্ছিল না। বাস পেলেও সব সিট বুক ছিল। সবশেষে মাঝরাতের একটি বাসের একদম শেষে দুটো সিট পায়। এই জন্য ঢাকা থেকে বগুড়া আসতে আসতে সকাল হয়ে যায়। বাস থেকে নেমে সৌম্য ইরাকে নিয়ে সিএনজিতে করে গ্রামে আসে। গ্রামের বাড়ি পৌঁছতে পৌঁছতে সকাল প্রায় 10টা বেজে গিয়েছে। বাড়ি থেকে খানিক দূরত্বে সৌম্য আর ইরা ভ্যান থেকে নেমে দাঁড়ায়। পকেট থেকে মানিব্যাগ বের করে ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে ইরার হাত ধরে বাড়ির দিকে এগোয় সৌম্য। গ্রামের পরিচিত অনেকে সৌম্যকে জিজ্ঞেস করে সে কেমন আছে। সৌম্য ছোট করে উত্তর করে, পাল্টা প্রশ্ন করে না, বাড়তি কোনো কথাও বলে না, চুপচাপ এগোয়। ইরা সৌম্যের দিকে একবার তাকিয়ে দেখে। প্রিয় মানুষের মলিন মুখ দেখে ইরার মুখখানা বিষাদে ভরে যায়। কিছু বলল না। সৌম্যের হাত ধরে ধীর পায়ে এগিয়ে যায়। কানে মেশিনের শব্দ এসে ধাক্কা খাচ্ছে। বাড়ি করার জন্য যেসব মেশিন ব্যবহার হয় সেম সেরকম মেশিনের শব্দ। সামনে যত এগোয় মেশিনের শব্দ তত গাঢ় হয়। সৌম্য ইরা দুজনেই ভ্রু কুচকালো। এই গ্রামে আবার কে বাড়ি করছে? কৌতূহলী কণ্ঠে ইরা জিজ্ঞেস করে। আমাদের বাড়ির পাশে কেউ কি বাড়ি করছে সৌম্য? সৌম্য উত্তর দেয়, জানি না তো। 2 মিনিটের মাথায় ইরা সৌম্য দুজনেই তাদের বাড়ির আঙিনায় এসে দাঁড়ায়। কিন্তু সামনে তাকিয়ে কেউই আর এগোনোর শক্তি পায় না। দুজনেই বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে তাদের স্বপ্নের বাড়িটির দিকে। এতক্ষণ ভাবছিল তাদের বাড়ির আশেপাশে কেউ বাড়ি করছে, অথচ তাদের ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। বাড়ি ভাঙার মেশিন দ্বারা তাদের বাড়ি ভাঙতে দেখে সৌম্য 1 সেকেন্ড সময় নষ্ট করলো না। এক প্রকার দৌড়ে গিয়ে চিৎকার করে বলে, আমার বাড়ি কেন ভাঙছিস তোরা? কোন সাহসে আমার বাড়ি ভাঙছিস? সৌম্যের চিৎকারে কিছু শ্রমিক ভ্রু কুঁচকে তাকায়। দুজন কাজ ফেলে এগিয়ে এসে বলে। কিছু বলছেন? সৌম্য যথাসম্ভব নিজেকে শান্ত করে বলে। আমার বাড়ি কেন ভাঙছেন? ভদ্রলোক জানায়, আমরা তো মালিককে চিনি না ভাই, আমরা শ্রমিক, আমাদের এখানে এনে কাজ করতে দেওয়া হয়েছে। সৌম্য কি বলবে বুঝল না। কে তার বাড়িতে শ্রমিক পাঠিয়েছে বাড়ি ভাঙার জন্য? তখনই চারপাশে গুম গুম শব্দে সকলে উপর দিকে তাকায়। সামান্য উঁচুতে একটি হেলিকপ্টার ঘুরছে। ধীরে ধীরে হেলিকপ্টারটি একটি ফাঁকা জায়গায় ল্যান্ড করে। একজন হেলিকপ্টারের দরজা খুলে দিলে ভেতর থেকে আকাশ বেরিয়ে আসে। পরনে সাদা প্যান্ট শার্ট, তার উপর সাদা ওভারকোট, চোখে কালো সানগ্লাস, জুতো জোড়াও সাদা। আকাশ হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে দুহাত ওভারকোটের পকেটে রাখে, দৃষ্টি সৌম্যের পানে। আকাশের দুপাশে দুজন করে লোক দাঁড়ানো, যাদের পরনে কালো পোশাক। সৌম্য ইরা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ ধীরে ধীরে এগিয়ে এসে সৌম্যের সম্মুখ বরাবর দাঁড়ায়। চোখ থেকে সানগ্লাস খুলে সেটি ভাঁজ করে বুকের কাছে ঝুলিয়ে রাখে। এরপর সৌম্যের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে। ফিলিংস কেমন? সৌম্য ঢোক গিলল, ভাঙা ভাঙা স্বরে বলে। আপনি আমার বাড়ি। মাঝপথে আকাশ বলে, এটা তোর নয়, আমার বাড়ি, আমার জায়গা। বাড়িটা ঠিক পছন্দ হচ্ছে না। ভেবেছি এই 2 টাকার বাড়ি ভেঙে একটা ফ্যাক্টরি বানাবো এখানে, বুঝলি? সৌম্য বাকরুদ্ধ হয়ে যায়। কথা বলার ভাষা হারায় ছেলেটি। ছেলেটার অবুঝে ভরা মুখ দেখে আকাশ বাদিকে হাত বাড়িয়ে 2 আঙ্গুলের সাহায্যে কিছু ইশারা করলে একজন গার্ড আকাশের হাতে একটি কাগজ ধরিয়ে দেয়। আকাশ কাগজটি সৌম্যের সামনে ধরে হেয়ালি স্বরে বলে, হেই অবুঝ বালক, দেখে নে এটা কার জায়গা। সৌম্য কাগজটিতে দৃষ্টি নিক্ষেপ করে। দলিলে আকাশের নাম যেমন জলজল করছে তেমনি জলজল করছে তার স্বাক্ষর। সৌম্য বাকরুদ্ধ হয়ে যায়। এই সাইন সে কবে করেছে? হাজার চেষ্টা করেও মনে করতে পারল না। অবাক চোখে তাকায় আকাশের দিকে। আকাশের ঠোঁটের কোণে বাঁকা হাসি লেপ্টে। সৌম্য জমির দলিলটি ধরতে গেলে আকাশ হাত সরিয়ে ফেলে। আফসোসের সুরে বলে, লাভ নেই, এখান থেকে চলে যা।
আমার জায়গায় ত্রিসীমানায় তোকে দেখতে চাই না। কথা বোঝা গেল? সৌম খুব করে হাতড়ালো একটা শব্দ উচ্চারণ করার জন্য, কিন্তু একটা ছোট্ট শব্দও খুঁজে পেল না। শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে কেবল আকাশকে দেখলো, যে আকাশকে সে চুল পরিমাণ চেনে না, বহু কষ্টে উচ্চারণ করে। আমার সাথে কেন এমন করছেন? সৌমের কথাটা আকাশের কাছে নিছকই এক কৌতুক মনে হলো। সে অদ্ভুতভাবে হেসে ফেলল। হঠাৎই হাসি থামিয়ে আকাশ সৌমের কলার ধরে, চোখ মুখ শক্ত করে রাগান্বিত স্বরে বলে, ড্রামাবাজ। হিসেব কষতে মাত্র শুরু করেছে, আরো অনেক বাকি, দেখতে থাক। কথাটা বলে আকাশ সৌমকে ধাক্কা দেওয়ার মতো করে সৌমের কলার ছেড়ে উল্টো দিকে ফিরে গদগদ পায়ে এগিয়ে গিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। একজন হেলিকপ্টারের দরজা বন্ধ করে দিলে হেলিকপ্টারটি জায়গা প্রস্থান করে। এরা দৌড়ে এসে সৌমের হাত শক্ত করে ধরল। চোখ বেয়ে তখন থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ কেন এমন করছে তাদের সাথে সে বুঝতে পারে না। এরা বাড়িটির দিকে তাকায়। তাদের কত শখের বাড়ি আজ নিমেষেই ধ্বংস হয়ে গেল। এই বাড়িটি সৌম ঠিক তার পছন্দের মতো করে বানিয়েছিল। তার ইচ্ছে ছিল এরকম একটি গ্রামে সে আর সৌম খুব সুখে শান্তিতে সংসার করবে। সৌম একটু একটু করে টাকা জমিয়ে এইখানে জায়গা কিনে বাড়ি করেছিল। কত ভালোবেসে সৌম এই বাড়ি বানিয়েছিল। সেই বাড়ি আজ এভাবে আকাশ ভেঙে ফেললো। এরা ফুপিয়ে কাঁদে, বড্ড কষ্ট হচ্ছে তার। এবার তারা কোথায় থাকবে? সৌম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এত বড় শখ তার জন্য অপেক্ষা করছে সে কল্পনাও করেনি। বুকটাই অস্বাভাবিক ব্যথার উৎপত্তি হচ্ছে। কেমন মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে ছেলেটা, যেন সে সত্যি প্রাণহীন এক মূর্তি। প্রিয় মানুষটার জন্য গড়ে তোলা শখের বাড়ি আজ অস্তিত্বহীনের পথে। আহ জীবন! আকাশ আর সৌমের ঘটনার পুরো ভিডিও এক যুবক তার ফোনে রেকর্ড করে। এরপর রেকর্ডটি সন্ধ্যার কাছে পাঠিয়ে দেয়। কাজ শেষে ছেলেটি বুক ভরে শ্বাস নিল। ছেলেটির পরনে কালো শার্ট, কালো প্যান্ট, কালো জুতো, মাথায় কালো ক্যাপ, কালো মাস্ক, পরিহিত কালো হুডির পকেটের মাঝে দুহাত রাখা। মাস্কের আড়ালে সাদা চোখের মণি দুটো জল করছে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। আকাশ পানে চেয়ে বিড়বিড় করে আওড়ায়, সরি সন্ধ্যা, আমার প্রাণ তুই, আমার সোনা পাখি। সকাল সকাল ঘুম থেকে ওঠে। সন্ধ্যা নামাজ পড়ে শুয়ে বসেছিল। মাত্র ফোনটি হাতে নিলে একটি ভিডিও তার হোয়াটসঅ্যাপে আসে। কৌতূহল বশত সন্ধ্যা ভিডিওটি ওপেন করে। প্রায় 10 মিনিটের ভিডিও দেখে সন্ধ্যার মাথায় বাজ পড়ে। হাত থেকে ফোন পড়ে যায়। হাত পা কাঁপছে তার। আকাশ এসব কি করে করতে পারে? তার ভাইয়ের মাথা রাখার ঠাঁই কি করে কেড়ে নিতে পারে? মেয়েটা মানতে পারে না। সৌম্য ভাইয়া ভীষণ কষ্ট পাচ্ছে। সন্ধ্যার সবকিছু এলোমেলো লাগে। এক পর্যায়ে সন্ধ্যা দুহাতের মাঝে মুখ চেপে ফুপিয়ে কাঁদে। আর পারছে না সে। আর কত সহ্য করবে? তার সৌম্য ভাইয়ার কথা ভেবে তার বুকটা ফেটে যাচ্ছে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে মেয়েটা। বিড়বিড় করে বলে, আমায় ক্ষমা কর সৌম্য ভাইয়া, আমায় ক্ষমা কর। বাড়িতে আসমানি নওয়ান নেই। কোথায় গিয়েছে সন্ধ্যা জানে না। ভদ্রমহিলা বাড়ি থাকলে এতক্ষণে মেয়েটিকে আগলে নিতে দৌড়ে আসতো। সন্ধ্যা কাঁদে, খুব কাঁদে। তার যে বড় কষ্ট, তার স্বামী, তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন বাবা মায়ের মতো আগলে রাখা সৌম্য ভাইকে একের পর এক কষ্ট দিচ্ছে। সন্ধ্যার দম বন্ধ লাগে। দম বন্ধকর অনুভূতি নিয়ে খুব কষ্টে ডাকে। আল্লাহ! এভাবে সন্ধ্যা প্রায় 30 মিনিটের মতো কাঁদে। ধীরে ধীরে কান্নার বেগ কমে আসে। আস্তে করে সে উঠে দাঁড়ায়। গাড়ির শব্দ পেয়ে সন্ধ্যা দ্রুত ব্যালকনিতে যায়। আকাশকে গাড়ি থেকে নামতে দেখে সন্ধ্যা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। বড় বড় পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। তখনই আকাশ বাড়ির ভেতর প্রবেশ করে। সন্ধ্যা থেমে যায়, তাকায় আকাশের দিকে। এই মানুষটা তার আকাশ? এই নিকৃষ্ট মানুষটা? না, এই লোকটা আর যাই হোক তার আকাশ নয়। তার আকাশ মোটেও এমন ছিল না। সে বড্ড ভালো ছিল। তাদের 2 ভাই বোনকে কত ভালোবাসতো আকাশ। আর এই লোকটা এসেছে শুধু তাকে আর সৌম্য ভাইয়াকে কষ্ট দিতে। তার সৌম্য ভাইয়াকে যে কষ্ট দিবে সে কোনোদিন তাকে ক্ষমা করবে না। সন্ধ্যা আকাশের মতো দেখতে এই নিকৃষ্ট লোকটাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। তার আকাশ মরে গিয়েছে। যে আকাশের তাকে ভুলে যাওয়ার ক্ষমতা নেই, ক্ষমতা আছে কেবল তাকে ভালোবাসার। আকাশ সিঁড়ির দিকে এগোচ্ছিল। তখনই সন্ধ্যা এগিয়ে গিয়ে আকাশের সামনে দাঁড়িয়ে যায়, কান্নামাখা মুখটার রাগের আভা ছড়িয়ে। বাধা পেয়ে আকাশ বিরক্ত হয়ে সামনে তাকায়। সন্ধ্যাকে দেখে ভ্রু কুঁচকালো। সন্ধ্যা শক্ত গলায় বলে, সন্ধ্যা মালতীকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার শুভ্র পাঞ্জাবিওয়ালার নেই। আপনি ঠিকই বলেছিলেন। আমি আপনার সঙ্গে আমার শুভ্র পুরুষকে গুলিয়ে ফেলেছি। আপনি আমার শুভ্র পাঞ্জাবিওয়ালা নয়,
আপনি এভি, যার চেহারার অবিকল আমার শুভ্র পুরুষের মতো হলো আপনাদের মাঝে আকাশ পাতাল তফাৎ। আমার শুভ্র পুরুষ ছিল শুভ্র রঙের মতো স্বচ্ছ, আর আপনি অস্বচ্ছ, যাকে বলে মানুষরূপী জানোয়ার। আকাশ রাগে কাঁপছে। সন্ধ্যার বলা জানোয়ার শব্দটি সে হজম করতে পারল না। এক সেকেন্ডও সময় নিল না। বাহাত তুলে সন্ধ্যার ডানগালে একটি দাবাং মার্কা চর মেরে দেয়। সন্ধ্যা বাদিকে সামান্য হেলে যায়, গালটা জ্বলে ওঠে। আকাশের থাপ্পড়ে আজ আর অবাক হলো না, তবে বুকের বাপাসটাই ব্যথার সঞ্চার হয়। চোখ দুটো ভিজে ওঠে। সন্ধ্যা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, বিন্দু পরিমাণ জায়গা থেকে সরে যায় না। আর ইচ্ছে করে না নিজেকে সস্তা বানাতে। কার কাছে নিজেকে ছোট করবে? যার কাছে তার বিন্দু পরিমাণ মূল্য নেই, যে তাকে 2 পয়সা দাম দেয় না তার কাছে? না, সন্ধ্যার নিজের মূল্য কমাবে না। আকাশ ডান হাতে সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে রেখে সন্ধ্যার চোখে চোখ রেখে ফোঁস করতে করতে হিস হিসিয়ে বলে, এত সাহস কোথায় পেয়েছিস? আমাকে জানার বলিস? আমাকে? এই এভিকে? সন্ধ্যার মুখে ব্যথার ছাপ। সে আকাশের রাগে লালিত হওয়া চোখ জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে, যে যেমন তাকে তেমন নামে সম্বোধন করতে আমি বরাবরই সাহসী। আমার সৌম ভাইয়ের সাথে করা অন্যায়ের সকল হিসাব আমি গুনে গুনে নিব মিস্টার অভি হরফে জানোয়া। আকাশ রেগে সন্ধ্যাকে আরেকটা থাপ্পড় মারার জন্য হাত উঠালে সন্ধ্যার কথা থেমে যায়। ভয় পেয়ে দ্রুত চোখ বুজে নেয় মেয়েটা। জায়গা থেকে সরল না, তবে মাথাটা সামান্য বাদিকে সরিয়ে নেয়। বন্ধ চোখের পাতা বেয়ে নোনার জল পড়ায়। যেই আকাশ তাকে একটা থাপ্পড় মেরে কত দুঃখ করত, আজ সেই আকাশের হাতে একটার পর একটা থাপ্পড় খেতে হচ্ছে। এই থাপ্পড় সন্ধ্যার গালের আগে বুকে গিয়ে লাগে। মেয়েটার দুঃখের অশ্রু থামল না, কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে আর নরম হবে না। এই লোকটার জন্য সে বুক ফেটে মরে গেলেও আর ফিরে তাকাবে না, বরং সে তার ভাইয়ের সাথে করা অন্যায়ের হিসেব নিবে। এদিকে আকাশের হাত মাঝপথেই থেমে গিয়েছে। সন্ধ্যার বন্ধ চোখ বেয়ে অনবরত নোনা জল গড়াতে দেখে আকাশ ঢোক গিলল। থাপ্পড়ের কারণে উজ্জ্বল শ্যামলা গাল হালকা লাল হয়ে উঠেছে। আকাশ ভিতরে ভিতরে ছটফটালো। থাপ্পড় মারার জন্য যে হাত তুলেছিল সে হাত ফিরিয়ে এনে তার গলায় ঝুলানো চেইন শক্ত করে ধরে। দৃষ্টি সন্ধ্যার দৃঢ় অথচ ব্যথার ছাপযুক্ত মুখাবয়বে। আকাশ হাঁসফাঁস করে, তার অস্থির লাগছে। এক পর্যায়ে নিজের অজান্তেই আকাশের মুখ দেখে থমথমে কণ্ঠে বেরিয়ে আসে 3টি শব্দ। কান্না অফ কর। অপ্রত্যাশিত আকাশের থমথমে কণ্ঠে সন্ধ্যা অবাক হয়। আকাশ তাকে থাপ্পড় মারার জন্য হাত তুলেও থেমে গেল কেন? সবচেয়ে বড় কথা, আকাশ তাকে এভাবে কান্না অফ করতে বলল। ভীষণ অবাক হয় সন্ধ্যা। চোখ মেলে আকাশের দিকে তাকায়। আকাশকে শান্ত দৃষ্টিতে নিজের দিকে চেয়ে থাকতে দেখে সন্ধ্যা ঢোক গিলল। আকাশ এই কথা বলল, তার তো বিশ্বাস হয় না। আগে যখন সে কাঁদতো তখনও আকাশ এভাবেই তাকে কাঁদতে বারণ করত। আজ আবারও একইভাবে আকাশ তাকে কাঁদতে বারণ করলো। সন্ধ্যার চোখ জোড়া ভিজে ওঠে। এই তো তার আকাশ, মনে হচ্ছে একদম তার আকাশ সামনে দাঁড়িয়ে আছে। তবে কি আকাশ তাকে আবারও ভালোবাসবে আর খারাপ ব্যবহার করবে না? এটুকু ভাবতে গিয়ে সন্ধ্যার ভেজা চোখ জোড়ায় পানি টইটম্বুর হয়ে আবারও কফটা নোনা জল গড়িয়ে পড়ে। আকাশ খেয়াল করে সন্ধ্যা আবারও কাঁদছে। এবার সে রাগলো, ধমকে বলল, কাঁদতে নিষেধ করলাম না? সন্ধ্যা ঝাঁকে দিয়ে ওঠে। আগের চেয়ে আর একটু অবাক হয়। আকাশ তাকে সেই আগের মতো কাঁদতে নিষেধ করছে। কেন করছে? সে কাঁদলে আকাশের কি? এই আকাশ তো তাকে শুধু আঘাত করে। সন্ধ্যাকে সেই একইভাবে চোখের জল ফেলতে দেখে আকাশের আর সহ্য হলো না। রেগে সে খপ করে সন্ধ্যার হাত ধরে সন্ধ্যাকে টেনে নিয়ে ধাক্কা দিয়ে সন্ধ্যাকে বাড়ির বাইরে বের করে দিয়ে রাগান্বিত স্বরে বলে, রাস্তায় গিয়ে যত খুশি কাঁদ, আর একবার আমার সামনে এসে কাঁদলে থাপড়াতে থাপড়াতে একদম জান নিয়ে নেব। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আবার আকাশ তার সাথে খারাপ ব্যবহার করছে, তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এবার সন্ধ্যার এত পরিমাণ রাগ হলো, সব সময় সে মুখ বুজে সহ্য করবে কেন? এদিকে আকাশ সন্ধ্যার মুখের উপর দরজা আটকাতে নেওয়ার আগেই সন্ধ্যা তেড়ে যায় আকাশের দিকে। পা উঁচু করে দুহাতে আকাশের ওভারকোটের কলার চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, আই অভির বাচ্চা, এটা আমার স্বামীর বাড়ি। আমাকে আমার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার তুই কে? আকাশ হতভম্ব হয়ে যায়। এই ছিচকা তুলে মেয়ের মুখ দেখে এমন ধারার কথা সে মোটেও আশা করেনি। প্রথমে তাকে নাম ধরে ডাকছিল, এরপর তাকে অমানুষ বলল, আর এখন একেবারে তুই করে বলে ফেললো।
কত বড় সাহস মেয়েটার! সে ভাবতেই পারছে না, রাগের শরীর কাঁপছে। দুহাত মুষ্টিবদ্ধ করে ভস্ম করে দেওয়া দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। এইটুকু মেয়ের থেকে একের পর এক কটু ব্যবহার তার বিন্দুমাত্র হজম হচ্ছে না। এদিকে সন্ধ্যা একটু আধটু ভয় পাচ্ছে। এই প্রথম সে আকাশকে তৈ করে বলল, নিজেরই কেমন যেন লাগছে। কিন্তু সেই বা কি করবে? আকাশের প্রতিটি কাজে যেমন খারাপ লাগে তেমনি রাগে লাগে। তাছাড়া আকাশ তার সৌম্য ভাইয়ের সাথে যা করেছে, এরপর আকাশের সাথে খারাপ ব্যবহার করে তার নিজের গিল্টি ফিল হওয়ার ব্যাপারটাই বরং হাস্যকর। আকাশের চেয়েও কঠিন ব্যবহার ডিজার্ভ করে। সন্ধ্যা আর নিজেকে দুর্বল করলো না, বরং শক্ত করলো। আকাশ দাঁতে দাঁত চেপে বলল। বেয়াদব মেয়ে, আমার গলা ছাড় বলছে। সন্ধ্যাও সাথে সাথে উত্তর করে। ছাড়বো না। কি করবেন আপনি? আকাশের রাগ তরতর করে বাড়ছে। এই মেয়েকে যে সে কি করবে সে নিজেও জানে না। মনে হচ্ছে একে ঠাস করে মেরে দিলেও তার শান্তি হবে না। কল্পনার বাহিরে শাস্তি দিয়ে এরপর ওকে মারবে। সন্ধ্যা আবারও বলে, আপনার কথা আর কিচ্ছু হবে না, বুঝেছেন আপনি? আমাকে ভালো না লাগলে আপনি নিজ দায়িত্বে এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। খবরদার, আমাকে আরেকবার এই বাড়ি থেকে বের হতে বলেছেন তো ভালো হবে না বলে দিলাম। কথাটা বলে সন্ধ্যার আকাশের কলার ছেড়ে আকাশকে বাঁশ কাটিয়ে বাড়ির ভেতরে চলে যায়। আকাশ বা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এই এতটুকু মেয়েটা তাকে কি কি বলছে আকাশের টোটালি নিতে পারছে না। সে দ্রুত উল্টে ফিরে চেঁচিয়ে বলে, বেয়াদব মেয়ে, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, এক্ষুনি বেরোবে তুই। কথাটা বলতে বলতে সন্ধ্যার দিকে এগোই আকাশ। সন্ধ্যা ঢোক গিলল। আবারও খারাপ লাগলো আকাশের এহেন ব্যবহারে। সন্ধ্যা শ্বাস নিয়ে নিজেকে কঠোর করে। সে আকাশকে ফেলে যেতে চায় না, কখনোই না। যদি আকাশ সারা জীবন তাকে না চেয়ে এমনই থাকে, তবে সে না হয় একদিন চলে যাবে। তার আগে আকাশের এমন পরিবর্তন, তার আর তার ভাইয়ার প্রতি আকাশের এরূপ আচরণের জবাব নিয়ে তবেই এই বাড়ি ছাড়বে। সে কেন মুখ লুকিয়ে থাকবে? কেন একা একা গুমড়ে পড়ে কাঁদবে? এমন করলে তার সৌম্য ভাইয়া সবচেয়ে বেশি কষ্ট পাবে। সৌম্য ভাইয়া তো আর বনুকে এত দুর্বল দেখতে চায় না। সবচেয়ে বড় কথা, তার সৌম্য ভাইয়ার সাথে হওয়া অন্যায়ের জবাব না নিয়ে সে কোথাও যাবে না। আর না তো যাবে প্রতিনিয়ত আকাশের তাকে অস্বীকার করার জবাব নিয়ে। সন্ধ্যা আকাশের দিকে চেয়েই কয়েক পা পিছিয়ে গিয়ে শক্ত করে বলে, আমি বলেছি আমি আমার স্বামীর বাড়ি থেকে কোথাও যাব না। শুনতে পান না আপনি? আকাশের পা থেমে যায়। সন্ধ্যার থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে সে। সন্ধ্যার আবারও সেই এক কথা শুনে আরও রাগ হলো। দাঁতে দাঁত চেপে বলল, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। আমার লাইফে বউ তো দূর, গার্লফ্রেন্ড অব্দি ছিল না। যতবার তাকে অস্বীকার করার জন্য আকাশের মুখ থেকে কটু বাক্য উচ্চারিত হয়, ততবার সন্ধ্যার দলা পাকিয়ে কান্না আসে। এবারেও তার ব্যতিক্রম হয় না। সন্ধ্যা নিজেকে সামলালো। আকাশের এমন আচরণের কারণ তো সে ঠিক বের করবে। অতঃপর বলে, আপনি মিথ্যে বলছেন। আপনার বউ ছিল আর আপনি তাকে ভালো। আকাশ মাঝখান থেকে চিৎকার করে বলে, আর একটা মিথ্যে বললে তোকে জুতো পেটো করবো, বেয়াদব মেয়ে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশের কথার উত্তর হিসেবে বলে, আপনি মিথ্যে বললে আপনাকে আমি চটিপেটা করব। সন্ধ্যার বলা চটি পেটার কথা বুঝলো না আকাশ। অদ্ভুত কণ্ঠে আওড়ায়। হোয়াট ইজ চটি? আকাশ ডান পাশে দাঁড়ানো একজন গার্ড বলে, বস, মেয়েরা পায়ে যেটা পড়ে ওটাকে চটি বলে। কথাটা শুনে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কি, এই মেয়ের পায়ের চটি দিয়ে তাকে পেটাতে চাইছে? কত বড় সাহস ভাবা যায়। শক্ত চোখে সন্ধ্যার দিকে তাকায়। ডান হাতে গলায় ঝুলানো চেইন ধরে টানে, যেন সন্ধ্যাকে ঠিক এভাবেই ছিঁড়বে। সন্ধ্যা ঢোক গিলল। এই আকাশকে দেখে তার হুট করেই ভীষণ ভয় লাগে। যেটা এখন লাগছে, সে অলরেডি অনেক কিছু বলে ফেলেছে। আসমানি নওয়ানো বাড়িতে নেই। এই আকাশ তো আর আগের আকাশ নয় যে তার কথায় রাগলেও ভালোবাসতে আসবে, বরং এই লোকটা রেগে তাকে মারতে আসে। সন্ধ্যা আর এখানে দাঁড়ালো না। আকাশকে আবারও তার দিকে এগোতে দেখে সে এক প্রকার দৌড়ে একটি ঘরে গিয়ে ঘরের দরজা ঠাস করে বন্ধ করে দেয়। আকাশ সন্ধ্যাকে ধরার আগেই সন্ধ্যা দরজা বন্ধ করে দেওয়ায় আকাশ রেগে আরো বোম হয়ে যায়। রাগান্বিত স্বরে বলে, বেয়াদব মেয়ে, তোকে ছাড়বো না আমি। পেছন থেকে একজন বলে, কিন্তু বস, আপনি তো মেয়েটিকে ধরতেই পারলেন না, ছাড়বেন না কিভাবে? আকাশ লোকটির দিকে তেড়ে আসে, কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে, ধরতে পারলাম না মানে? ওকে আমি ধরেই ছাড়বো, নয়তো আমার নামও এভি নয়।
কথাটা বলে একটি চেয়ারে লাথি দিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশ। সৌম্য ইরাকে নিয়ে তাদের গ্রামের এক পুকুর পাড়ে বসে আছে। ওপরে গাছ, শীতের রোদের ছিটে ফোঁটা তাদের গায়ে এসে পড়ছে। সৌম্যের গায়ে একটি জ্যাকেট, ইরার পরনে শাড়ির উপর একটি পাতলা সোয়েটার, তার উপর একটি চাদর জড়ানো। সৌম্য একধানে তাকিয়ে আছে পুকুরের টলটলে পানির দিকে, যেখানে রৌদ্র অনেকটা জায়গা জুড়ে বিছিয়ে আছে। ইরা সৌম্যের কাঁধে মাথা রেখে চোখ বুজে রেখেছে। মেয়েটির অস্ত্র থামছে না আজ। কেন এমন হচ্ছে তাদের সাথে? কেন তার সৌম্যের সাথে এমন হচ্ছে? বেশ কিছুক্ষণ পর ইরা নিজেকে সামলায়, সোজা হয়ে বসে দুহাতে তো চোখ মুখ মুছে নেয়। সৌম্যের দিকে তাকিয়ে মলিন গলায় বলে, আমরা এখন কোথায় যাব সৌম্য? সৌম্য তাকায় তার বউয়ের দিকে। মেয়েটার মুখের ডান পাশ বেশ কালচে রঙের। সৌম্য তাকিয়ে রইল। তার বউয়ের মুখের এই দাগ, এই ত্যাগ শুধু তার জন্য। সে কেন দুঃখ পাচ্ছে? ভালোবাসার চেয়ে বড় কিছু হয়? হয় না। তার বাড়ি ধসে পড়েছে তাতে কি? তার ইরাবতেই তার ভালোবাসা তো আছে, তার কাঁধে মাথা রাখছে। এটাই প্রকৃত সুখ। সৌম্যকে চুপ দেখে ইরার চোখ জোড়া আবারও ভেজে ভাঙা স্বরে ডাকে, সৌম্য। সৌম্য ইরাকে তার বুকে শক্ত করে জড়িয়ে নেয়। ইরাও জড়িয়ে ধরলো সৌম্যকে। ফুপিয়ে ওঠে মেয়েটা, ভাবে তার সৌম্যের কষ্ট হচ্ছে। তার সৌম্য কষ্ট পেলে সে কি করে ঠিক থাকবে? সে পারে না। সে চায় সৌম্য ভালো থাকুক, খুব ভালো থাকুক। কিন্তু কেন আল্লাহ তার সৌম্যকে একটুখানি ভালো থাকতে দেয় না? সৌম্য অনেকটা সময় চুপ থাকলো, একটা টু শব্দটিও করলো না। নীরব থেকে ইরাকে অনুভব করলো তার ভালোবাসা এটা। ভাগ্যের জোরে এই মেয়েটাকে সে পেয়েছিল। বহু কষ্ট সহ্য করে সে তার ইরাবতীকে পেয়েছিল। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেললো। ইরাকে ছেড়ে দুহাতের আঁচলাই ইরার মুখ নেয়। ইরা কান্নামাখা চোখ জোড়া খুলে তাকায় সৌম্যের পানে। সৌম্য দুহাতের বুড়ো আঙ্গুল দ্বারা ইরার ভেজা গাল মুছে দেয়। ইরার চোখে চোখ রেখে বলে, রিজিকের মালিক আল্লাহ, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এটুকু বলে থেমে যায় সৌম্য। ইরার কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে ফেলে। ওসব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে যাক, হাজারটা বাধা পেরিয়ে দিন শেষে আমার প্রতি তোমার ভালোবাসা চিরদিন অটুট থাকুক। আমি দুনিয়াবি বাড়ি গাড়ি টাকার মোহ আটকাই না। আমি আটকে গেছি তোমার মোহে ইরা পাখি। শুধু তুমি বললে যাও না, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমায় ভালোবেসো। আমি আমার ইরা পাখির সুখের জন্য জান কোরবান করব। এতেই প্রকৃত সুখ। কথাগুলো বলে সৌম্য থামে। ইরার কপালে তার ঠেকানো কপাল সরায়, তাকাই ইরার পানে। ইরা অবাক হয়ে সৌম্যকে দেখে। অতি আনন্দে আবেগী অশ্রু গড়িয়ে পড়ে। সৌম্যের গালে হাত দিয়ে বলে, ভালোবাসি সৌম্য। সৌম্য হাসলো। কোথায় যেন শুনেছিল গাছতলায় বসেও সুখী হওয়া যায় যদি পাশে ভালোবাসার মানুষটা থাকে। কথাটা আজ তাদের সাথে ভীষণ রকম ভাবে মিলে গেল। সৌম্য ইরার হাতের তালুতে একটা চুমু এঁকে বলল, বাড়ি গাড়ি টাকা পয়সা হারানোর সুখ আমাকে দুঃখ দিতে পারে না ইরাবতী। তাই ওসব ভেবে আর কাঁদবে না। আমি বাড়ি হারিয়েছি তোমাকে না, তাই আমি সুখী। ইরা উত্তর করে, আমিও। কিন্তু আকাশ ভাইয়া। মাঝপথে সৌম্য মলিন হেসে বলে, মানুষ কাউকে কষ্ট দিয়ে যতটা অশান্তিতে ভোগে, ততটা অশান্তিতে সে ভোগে না যে তার শিকার হয়। আকাশ ভাইয়ার মাঝে যদি একটি মন থেকে থাকে, তবে সে তার ছোট ভাইকে দেওয়া কষ্টের কারণে দিন শেষে ঠিকই ছটফট করবে। সে কেন এমন করছে জানি না, তবে আমি এটুকু জানি, সময় যেমন সবকিছু এলোমেলো করে দেয়, সে সময় আবার সবকিছু গুছিয়ে দেয়। ইরা খুব মন দিয়ে শুনলো সৌম্যের কথা। সৌম্য কি সুন্দর করে কথা বলে। ইরার এখন অনেকটা হালকা লাগছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, ল্যাপটপ তো নেই, আবারও চাকরির পরীক্ষা দেবে ইরাবতী। কয়েক মাস আমার অভাবী সংসারে নিজেকে মানিয়ে নিতে পারবে না ইরাবতী? এবার ইরার কান্না পায়। সৌম্য এভাবে কেন বলে? সে সৌম্যের দুঃখের দিনে সৌম্যের পাশে থাকবে না তো কার পাশে থাকবে? ইরা হাঁটুতে ভর দিয়ে সামান্য উঁচু হয়। সৌম্য কিছু বোঝার আগেই ইরা শক্ত করে সৌম্যের গলা জড়িয়ে ধরে ধরা গলায় বলে, তুমি জানো না আমি আমার সৌম্যর জন্য সবকিছু করতে পারি। সৌম্য মৃদু হাসলো, কিছু বলল না। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। সৌম্য ইরাকে নিয়ে বাস কাউন্টারে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই বাস থেকে নামলো। কোথায় যাবে সেটাই ভাবছে। গত 3 মাস আগে ইরার মা বাবা গিয়েছে। ইরার বাবা মা সম্পত্তি ছিল, সব সম্পত্তি ইরা আর ইরার মায়ের থেকে ইরার মায়ের বাড়ির মানুষেরা কবে লিখে নিয়েছে ওরা নিজেরাও জানে না। ঠিক যেমন আকাশ তার সাইন কিভাবে নিয়েছে সে জানে না। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেললো।
গ্রামে জমি কিনে বাড়ি করার পর হাত অনেক খালি ছিল। এর মধ্যে সন্ধ্যার গলা অপারেশনে মোটা অঙ্কের একটা টাকা গিয়েছে, বলতে গেলে 1 টাকাও ছিল না। এরপর কমাস ফ্রিল্যান্সিং করে কিছু টাকা জমিয়েছিল, আর সেই কিছুর পরিমাণ মাত্র 18,000 টাকা। যে টাকা দিয়ে তারা এই ঢাকা শহরে কোনো বাড়ি উঠবে, কি খাবে, সেসব নিয়েই ভাবছে সৌম্য। প্রায় অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে থাকতে ইরার পা ব্যথা হয়ে গিয়েছে। ঢাকা টু বগুড়া টানা 2বার জার্নি করে এমনিতেও শরীরটা ভীষণ দুর্বল লাগছে। ইরা তার ক্লান্তিকর মাথা সৌম্যের বাহুতে ঠেকালে সৌম্য ইরার দিকে তাকায়, জিজ্ঞেস করে, খারাপ লাগছে রেবতী? ইরা ক্লান্তিতে নুয়ে পড়া মুখখানা সৌম্যের দিকে করে বলে। একটু। সৌম্য বাহাতে ইরাকে তার সাথে আগলে নিল। আশেপাশে তাকিয়ে রিক্সা খোঁজে। ঠিক করলো রিহানের বাড়ি যাবে। আকাশের বাড়ি তো কখনোই যাবে না। আপাতত আজকের রাতটা থাকার জন্যে রিহানের বাড়ি ছাড়া আর কিছু মাথায় আসলো না। ঠিক করলো আজ রাতে রিহানের বাড়ি থেকে আগামীকাল বাড়ি খুঁজতে বেরোবে। একটি রিক্সা তাদের সামনে এসে দাঁড়ালে সৌম্য ইরাকে নিয়ে রিক্সায় উঠে পড়ে।